আমার প্রিয় 2022 সালের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার্থীদের আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। তোমাদের জন্য এই ভিডিওতে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা যারা 2022 সালে দেবে তাদের জন্য ইতিহাসের সাজেশান তৈরি করেছি। এই ভিডিওতে সেই সাজেশান ভিত্তিক প্রশ্নগুলো পাবে, সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে করে রাখো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের এই ভিডিওটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দাও। ওকে, একের দাগে 4টি নদী কেন্দ্রিক সভ্যতার নাম লেখো। এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন? 2 দাগে প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প ও সংস্কৃতির মূল্যায়ন করো। 3 দাগে নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এই যুগের গুরুত্ব কী? 4 দাগে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও। এই সভ্যতার পতন হয় কেন? 5 দাগে সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কীভাবে প্রতিষ্ঠিত হয়? 6 দাগে ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। 7 দাগে সপ্তম হেনরি প্রবর্তিত রাজবংশকে কেন নতুন রাজতন্ত্র বলা হয়? নতুন রাজতন্ত্রের শাসনকালে ইংল্যান্ডের সমাজ ও রাজনীতিতে কী কী নতুন ধারার আবির্ভাব ঘটে? 8 দাগে পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিনের বিবরণ দাও। 9 দাগে পুলিশের বৈশিষ্ট্য ও পতনের কারণগুলি আলোচনা করো। 10 দাগে কৌটিল্যের অর্থশাস্ত্রের রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা করো। 11 দাগে সাম্রাজ্যের সংঘাত ও মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডোনিয়া সাম্রাজ্য তুলনামূলক আলোচনা করো। ভারতীয় উপমহাদেশের অর্থনীতি ইন্দো রোম বাণিজ্যের প্রভাব লেখো। ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়নের 3টি কারণ ব্যাখ্যা করো। 13 দাগে গুপ্ত যুগে ভারতীয় উপমহাদেশের সামন্ত প্রথার উত্থানের পটভূমি ব্যাখ্যা করো। 14 দাগে রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতীয়ের জাতীয় জীবনে তাদের অবদানের কথা উল্লেখ করো। 15 দাগে সামন্ততন্ত্র বলতে কী বোঝো? ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি লেখো। 16 দাগে প্রাচীন ভারতীয় সমাজে নারীর বিভিন্ন ধরনের বিবাহ রীতি সম্পর্কে আলোচনা করো। 17 দাগে প্রাচীন মিশরে ক্লিওপেট্রার পরিচয় ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 18 দাগে আকবরের দ্বীন ইলাহি সম্পর্কে আলোচনা করো। 19 দাগে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের নতুন ধরনের ধর্মীয় আন্দোলনের উত্থানের পটভূমি লেখো। 20 দাগে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো। 1 দাগে ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন? উত্তরটি হলো ডিতে ড্যানিয়েল উইলসন। 2 দাগে হিস্টোরিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো? সঠিক উত্তরটি হলো অপশান ডিতে গ্রিক। 3 দাগে প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটে? সঠিক উত্তরটি হলো ডিতে আফ্রিকাতে। এরপরে 4 দাগে রাজতরঙ্গিনী থেকে যে রাজ্যের ইতিহাস জানা যায় সেটি হলো অপশান সিতে কাশ্মীরের। 5 দাগে কিউনিফর্ম হলো? অপশান বিতে সুমেরীয় লিপি। তারপরে 6 দাগে ভারতের পুরাণের সংখ্যা হলো? উত্তরটি হলো এতে 18টি। 7 দাগে ইতিহাসের জনক বলা হয়? অপশান সিতে হেরোডোটাসকে। 4 দাগে যে আবিষ্কার হলো ধর্মগ্রন্থ ড্যাশের ধর্মগ্রন্থ? সঠিক উত্তরটি হলো অপশান ডিতে পারসিক। 9 দাগে পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো? উত্তরটি হলো বিতে গিলগামেশ। 10 দাগে আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো? উত্তর হলো ডিতে কিরান উস সদাইন। 11 দাগে ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? উত্তরটি হলো অপশান বিতে খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে। 12 দাগে রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হলো অপশান বিতে উইলার ফাঙ্কলিবি। 13 দাগে সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান এতে আফ্রিকায়। 14 দাগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়? সঠিক উত্তরটি উত্তরটি হয়নি এখনও, তোমরা যদি পারো করে নেবে। 15 দাগে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন? সঠিক উত্তরটি হলো অপশান বিতে জেমস প্রিন্সেপ। 16 দাগে আলতামিরা গুহা অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশান সিতে স্পেনে। 17 দাগে সোহাগের তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে? উত্তরটি হলো এতে ভারতে। এরপরে এসে কি প্রশ্নগুলি দেখো। আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়? জার্নকে। 2 দাগে সময়কালের ধারণা ছাড়া ইতিহাসের ধারণা অর্থহীন কে বলেন? স্টুয়ার্ট পিস্ট। হোয়াট ইজ হিস্ট্রি কে রচনা করেন? উত্তরটি হলো ঐতিহাসিক এইচ কার। নব পুরাতন তত্ত্ব বলতে কী বোঝো? যে পুরাতত্ত্ব চর্চায় একাধিক প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে সেগুলি বিশেষজ্ঞ দ্বারা ব্যাখ্যা বিশ্লেষণ ও গুরুত্ব নিরূপণ করা হয় তাকে নব্য পুরাতত্ত্ব বলে। 2টি বৌদ্ধ সাহিত্যের নাম লেখো। উত্তর বুদ্ধচরিত এবং ললিত বিস্তার। সম্রাট অশোকের শিলালিপিগুলিকে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে। হীরক সূত্র গ্রন্থে চীনের তাং শাসনকালে কোন ধর্মের বিবরণ দেওয়া হয়? সঠিক উত্তরটি হল বৌদ্ধ ধর্ম। প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের ক্ষেত্রে কয়টি ও কী কী পদ্ধতি অনুসরণ করা হয়? উত্তরটি হল 3টি: সমীক্ষা, উৎখনন, বিশ্লেষণ। ইতিহাস রচনার মূল ভিত্তি কোন উপাদান ভিত্তিক? লিখিত উপাদান ভিত্তিক। 10 দাগে পলিওগ্রাফি কি না লিপির বিষয়বস্তু অধ্যয়নকে পলিওগ্রাফি বলে? এপিওগ্রাফি কি? শিলালিপিতে উৎকীর্ণ বিষয় পঠন পাঠনকে ইংরেজিতে এপিওগ্রাফি বলে। লেখমালা বলতে কী বোঝো?
যে কোনো প্রত্নতাত্ত্বিক উপাদান প্রাচীন ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রত্নতাত্ত্বিক লিপি ও ফলকগুলিকে লেখমালা বলে। 13 লিপির গুরুত্ব কী? উত্তর, লিপি থেকে তৎকালীন আর্থ সামাজিক ও ধর্মীয় বিশ্বাসের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়। মুদ্রার গুরুত্ব কী? মুদ্রা থেকে সমকালীন শাসকের ব্যক্তিগত কীর্তি ছাড়াও আর্থ সামাজিক অবস্থার কথা জানা যায়। 15 জিগুরাত কি? প্রাচীন সুমেরুর প্রতিটি নগরে একটি করে সুবিশাল মন্দির থাকতো, এগুলিকে জিগুরাত বলে। 16 ফেরাও কারা? প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলা হতো। 17 ইতিহাস পুরাণ কি? না, বৈদিক সাহিত্যে পুরাণগুলিকে ইতিহাস পুরাণ বলা হয়। সেখানে প্রাচীন মানব সভ্যতার কাহিনী, উপাখ্যান, গাথা বর্ণিত রয়েছে। 18 প্রবহমান ইতিহাস কাকে বলে? উত্তর, সময় বা কাল নদীর স্রোতের মতো বয়ে যায়। ইতিহাসের ক্ষেত্রে তা লক্ষণীয়, এই বয়ে যাওয়া কালকে প্রবহমান ইতিহাস বলে। 19 হায়ারোগ্লিফিক লিপি কি? মূলত চিত্রলিপি, যেগুলি ডান দিক থেকে বাম দিকে লেখা হয় এবং যেখানে সূর্য বোঝাতে একটি বৃত্তের মধ্যে বিন্দু বসানো থাকতো তাকে হায়ারোগ্লিফিক লিপি বলে। ইতিহাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? অনুসন্ধানের মাধ্যমে শিক্ষালাভ। জীবাশ্ম কি? লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকার ফলে প্রাণী ও উদ্ভিদের দেহ পাথরে পরিণত হয়ে এই দেহাংশগুলিকে জীবাশ্ম বলে। প্রাচীনতম জীবাশ্মটি কোথায় পাওয়া যায়? আফ্রিকার কেনিয়াতে। ভারতের প্রাচীন দুটি মহাকাব্য কি? ব্যাসদেবের মহাভারত এবং বাল্মীকির রামায়ণ। গ্রিসের প্রাচীন দুটি মহাকাব্য কি? হোমারের ইলিয়াস ও ওডিসি। ভারতে মোট কয়টি পুরাণ আছে? 18টি। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কি? গিলগামেশ। সমগ্র বিশ্ব হলো সিটি অফ গড, কথাটি কে বলেন? জার্মান সন্ন্যাসী অগাস্টিন। পুরাণের দুটি গুরুত্ব লেখ। পুরাণ থেকে প্রাচীন ভারতের বিভিন্ন নগর রাজ্যগুলির নাম ও ভৌগোলিক অবস্থানের কথা জানা যায়। প্রাগৈতিহাসিক যুগে কয়টি পর্ব কী কী? দুটি, যথা তাম্র প্রস্তর পর্ব ও লৌহ পর্ব। প্রত্নতত্ত্ব শব্দের অর্থ কী? প্রত্নতত্ত্ব শব্দের উৎপত্তিগত ইংরেজি শব্দ আর্চিওলজি থেকে, যার উদ্ভব ঘটেছে গ্রিক শব্দ আর্কিওলজিয়া থেকে। রোজেটা প্রস্তর কি? না, নেপোলিয়ন মিশর আক্রমণ করলে তার সঙ্গে মিশরের রোজেটা নামক স্থানে যে লিপি আবিষ্কার করে তার নাম রোজেটা প্রস্তর বলে। রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। ইন্ডিকা কার লেখা? মেগাস্থেনিসের লেখা। নিউমিসমেটিক্স কি? মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে বলে নিউমিসমেটিক্স। এর দ্বারা বিভিন্ন ধরনের মুদ্রা পরিচয় জানা যায়। 35 হাম্মুরাবির আইন সংহিতা কি? এটি 8 কোনা পাথরের উপর কোণাক্ষর বা কিউনিফর্ম লিপিতে লেখা। হাম্মুরাবির আইন সংহিতা পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা। হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত গ্রন্থটি রচনা করেন হর্ষবর্ধন সভাকবি বাণভট্ট। বিক্রমাদেব চরিত কার লেখা? কাশ্মীরের ঐতিহাসিক বিলহনের লেখা। 38 ভারতবর্ষের প্রধান 4টি পুরাণ কী কী? বিষ্ণু পুরাণ, ব্রহ্মপুরাণ, মৎস্যপুরাণ, বায়ুপুরাণ। শাহনামা কার লেখা? পারসিক কবি ফিরদৌসের লেখা। বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুক-ই বাবরি। সরকারি দলিলপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাফেজখানায়। ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থটি কার লেখা? লামা তারনাথের লেখা। নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল, সঠিক উত্তরটি হল এতে কৃষি পদ্ধতির ব্যবহার। রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে, সঠিক উত্তরটি হল বিতে নব্যপ্রস্তর যুগে। 3 পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো, সঠিক উত্তরটি হল বিতে পাথরের টুকরো। বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত? উত্তরটি হলো হলোসিন যুগের, যেটা অপশন বিতে রয়েছে। 5 পিকিং মানবের জীবাশ্ম আবিষ্কার করেন? উত্তরটি হলো ডিতে পেইয়ুং ওয়েনচুং। 6 প্লেস্টোসিন যুগ স্থায়ী হয়েছিল? সঠিক উত্তরটি হলো বিতে 10 থেকে 20 লক্ষ বছর। 7 হরপ্পা নগরটি ড্যাশ যুগের নগর সভ্যতা? উত্তরটি হলো তাম্রবন যুগে, যেটি অপশন বিতে রয়েছে। পৃথিবীর সর্বপ্রথম ড্যাশ যুগের সূচনা হয়? সঠিক উত্তরটি হলো সিতে আর্কিওজয়িক যুগের। 9 জাভা মানবের জীবাশ্ম আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হলো অপশান এতে ইউজিন ডুবোয়েস। 10 মেসোপটেমিয়ার বর্তমান নাম? উত্তরটি হলো বিতে ইরাক। অরিজিন অফ দ্য স্পিসিস গ্রন্থের রচয়িতা? অপশান সিতে চার্লস ডারউইন। 12 আদিম মানুষের প্রথম আবির্ভাব ঘটে? বিতে আফ্রিকায়। মেসোপটেমিয়া নামটি দেন? উত্তরটি হলো বিতে রোমানরা। 14 সুমেরীয় লিপির পাঠোদ্ধার করেন? এতে রোলিসন। 15 অলুন্ডুভাই গিরিসংকট আবিষ্কার করেছেন? সঠিক উত্তরটি হলো অপশান বিতে ডক্টর লিকি। মহেঞ্জোদারো কথাটির অর্থ হলো মৃতের স্তূপ। হরপ্পার সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে লোথালে। সুমেরীয় সমাজ বিভক্ত ছিল 3টি শ্রেণীতে। স্পার্টায় কৃতদাসরা যে নামে পরিচিত হলো তা হলো ডিতে হেলট। প্লেটোর মতে একটি আদর্শ পলিসির জনসংখ্যা হওয়া উচিত। এতে 5000 মহাজন পদগুলির উত্থান হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। পাটলিপুত্র ড্যাশ ছিল রাজধানী মগধের। গ্রিক দূত মেগাস্থেনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন? 7টি। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন।
ঝিলামের যুদ্ধ হয় 326 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে ম্যাডিসনের সৈন্যবাহিনীর নাম হপলাইট। পলিশের শাসন কেন্দ্রকে বলা হতো অক্টোপলিস। মেহেরৌলি লৌহ স্তম্ভের রাজা চন্দ্র হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এথেন্সের শাসন কাঠামো ছিল গণতান্ত্রিক। রোমে প্যান্থিয়ন বলতে বোঝায় সুবিশাল অট্টালিকাকে। পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল 1453 খ্রিস্টাব্দে। রোমান সাম্রাজ্যের প্রথম দাস বিদ্রোহ ঘটে সিসিলিতে। দ্য ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান পরিচিত? সুলতান সুলেমান। দিনী ইলাই প্রবর্তিত হয় 1582 খ্রিস্টাব্দে। হিন্দুস্তানের তোতাপাখি নামে পরিচিত আমির খসরু। এরপরে দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখ বৃজ্জি ও মল্ল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরবর্তীতে ভারত ও ইউরোপের কোন অঞ্চলকে কেন্দ্র করে সাম্রাজ্য গড়ে ওঠে? ভারতে মগধ ও ইউরোপে ম্যাসিডন। বিভিন্ন সময় মগধের রাজধানী কী কী ছিল? গিরিব্রজ, রাজগৃহ, পাটলিপুত্র। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে? মহাপদ্মনন্দ। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট, এই প্রশ্ন দুটো একটু ডিস্টার্ব আছে। চন্দ্রগুপ্ত মৌর্য। মগধের 4টি রাজবংশের নাম কি? হর্ষঙ্গ বংশ, শিশুনাগ বংশ, মৌর্য বংশ, নন্দবংশ। ম্যাসিডন ও মৌর্য সাম্রাজ্যের দুটি বৈশিষ্ট্য। উভয় সাম্রাজ্যের আয়তনে ছিল সুবিশাল এবং উভয় সাম্রাজ্যের প্রকৃতি বংশানুক্রমিকভাবে রাজতান্ত্রিক। তারপরে ম্যাসিডনের দুজন শ্রেষ্ঠ সাম্রাজ্যবাদী শাসককে? দ্বিতীয় ফিলিপ ও তৃতীয় আলেকজান্ডার। সিংহলে বৌদ্ধ ধর্মের প্রচারে অশোক কাদের পাঠান? নিজ পুত্র মহেন্দ্র, কন্যা সংঘামিত্রাকে। অলিম্পিক খেলা কবে প্রথম হয়? 776 খ্রিস্টপূর্বাব্দে। পলিসি কি অথবা পলিশ কাকে বলে? পলিশ কাকে বলে? খ্রিস্টপূর্ব 5ম থেকে 4র্থ খ্রিস্টপূর্বে গ্রীসে ক্ষুদ্র সীমানায় অল্প জনবসতি নিয়ে গড়ে ওঠা উন্নত নগর রাষ্ট্রকে বলে পলিশ। কাদের আক্রমণে কখন গ্রিক পলিশগুলি পতন ঘটে? খ্রিস্টপূর্ব 4র্থ শতকে ম্যাসিডনের আক্রমণে। পলিশের দুটি বৈশিষ্ট্য লেখ। পলিশগুলি জনবসতি খুব কম। পলিশগুলি আকারে বা আয়তনে খুব ছোট। দুটি গুরুত্বপূর্ণ পলিশের নাম কি? এথেন্স এবং স্পার্টা। এথেন্স ও স্পার্টা সমিতির নাম কি? যথাক্রমে অ্যাক্লেজিয়া ও অ্যাপোলো। এথেন্স ও স্পার্টার কৃতদাসরা কি নামে পরিচিত? থিটিস ও হিটল। অ্যাগোরা কি? পলিশের জনগণের জন্য ছিলেন রাজা, তাকে বলা হতো অ্যাগোরা। কারা পলিশের ক্ষুদ্র তত্ত্বকে সমর্থন করেন? প্লেটো ও অ্যারিস্টটল। পলিশের রাজনৈতিক সংগঠনের কয়টি অংশ কী কী? যথা সমিতি, পরিষদ, ম্যাজিস্ট্রেট। পেলোপলেসীয় যুদ্ধ কাদের মধ্যে হয়? প্রাচীন গ্রীসে পরস্পর বিরোধী এথেন্স ও স্পার্টার মধ্যে পেলোপলেসীয় যুদ্ধ হয়। ভারতে গড়ে ওঠা প্রথম সাম্রাজ্য কি? মৌর্য সাম্রাজ্য। ঝিলামের যুদ্ধ বা হিদাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 326 খ্রিস্টপূর্বাব্দে পূর্ব সাথে তৃতীয় আলেকজান্ডারের। দুটি রোমান স্থাপত্যকর্ম কী কী? কোরাম ও কলোসিয়ান। ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? উত্তরটি হল বিতে কৌটিল্যকে। সিসেরো আইনকে ভাগ করেছেন 2 ভাগে। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় মেকিয়াভেলিকে। চীনের ম্যান্ডারিন ব্যবস্থার অবসান কখন হয়? 1911 খ্রিস্টাব্দে। খলিফার 1229 খ্রিস্টাব্দে সুলতান ড্যাশ স্বীকৃতি লাভ করেন? ইলতুৎমিশ। কৌটিল্যের আসল নাম কি? বিষ্ণুগুপ্ত। অর্থশাস্ত্রের লেখক হলেন কৌটিল্য। সুলতানি যুগের ঐতিহাসিক হলেন আমির খসরু। সিসেরো ছিলেন একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ। টমাস ক্রমওয়েল অ্যাক্ট অফ সুপ্রিমেসি ঘোষণা করেন 1534 খ্রিস্টাব্দে। রাষ্ট্রের সার্বভৌমত্ব তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন জাঁ বোদা। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন রুশো। ইকতা প্রথার প্রবর্তক হলেন ইলতুৎমিশ। মুঘল যুগে মনসবদারি প্রথা প্রবর্তন করেন আকবর। ক্ষত্রপ্য ব্যবস্থা প্রচলিত ছিল পারস্য সাম্রাজ্যে। ইংরেজি মান্দারিন শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ থেকে। অর্থশাস্ত্র কি? কৌটিল্যের লেখা রাষ্ট্রনীতি বিষয়ক একটি গ্রন্থ হল অর্থশাস্ত্র। অর্থশাস্ত্রের বিষয়বস্তু কী ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ের আর্থসামাজিক, রাজনৈতিক ও বিচার সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। কে কবে অর্থশাস্ত্র আবিষ্কার করেন? ডক্টর শ্যাম শাস্ত্রী 1904 খ্রিস্টাব্দে অর্থশাস্ত্র আবিষ্কার করেন, যা 1909 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মন্ডল তথ্য কি? কৌটিল্যের মতে নিরাপত্তার প্রয়োজনে প্রতিটি রাষ্ট্রের উচিত তার দূর প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখা, যা মন্ডল তথ্য নামে পরিচিত। কৌটিল্য কী কী দুর্গের উল্লেখ করেছেন? গিরিদুর্গ, মরুদুর্গ, জলদুর্গ, বনদুর্গ।
কৌটিল্যের মতে রাষ্ট্রের সপ্তমিত্র কয় প্রকার ও কী কী? 2 প্রকার, যথা সহজ ও কৃত্রিম। কৌটিল্যের কূটনীতির 4টি উপাদান কী কী? সাম, দান, দণ্ড, ভেদ। বারণীর রাষ্ট্রচিন্তার উৎস কী? গ্রিক দার্শনিক প্লেটোর রিপাবলিক এবং রাষ্ট্ররচিত পলিটিক্স, এই 2 গ্রন্থের মূল তত্ত্বই ছিল বারণীর রাষ্ট্রচিন্তার মূল উৎস। নয়দিকে বারণীর মতে মধ্যযুগের সুলতানদের প্রধান দায়িত্ব কী ছিল? সমস্ত প্রজার ধর্ম রক্ষা করা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। ধর্মীয় রাষ্ট্রের 2টি মুখ্য বৈশিষ্ট্য কী? ঈশ্বরের প্রতিনিধি খলিফার হয়ে সুলতান রাষ্ট্র পরিচালনা করেন এবং ঈশ্বরের নির্দেশই হলো আইন। অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইনকে পাশ করেন। ইংল্যান্ডের মন্ত্রী টমাস ক্রমওয়েল কে নিজেকে সুপ্রিম হেড অব দ্য চার্চ বলেন। ইংল্যান্ডের রাজা 7ম হেনরি। টমাস ক্রমওয়েল কে ছিলেন? ইংল্যান্ডের টিউটর রাজবংশের সময়ের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। মেকিয়াভেলির রাষ্ট্রচিন্তার ভিত্তি কী ছিল? রাষ্ট্রচিন্তার ভিত্তি ছিল মানুষের, যেখানে ঈশ্বরের পরিবর্তে মানুষকে বেশি প্রাধান্য দেওয়া হতো। মেকিয়াভেলি রচিত 2টি গ্রন্থের নাম লেখো, দ্য প্রিন্স এবং ডিসকোর্সেস অন লিভি। কাকে কেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? মেকিয়াভেলি সর্বপ্রথম ধর্মীয় জীবন থেকে রাষ্ট্র জীবনকে মুক্ত করেন এবং আধুনিক রাষ্ট্রচিন্তার ভিত্তি প্রতিষ্ঠা করেন, তাই তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। হবসের লেভিয়াথান গ্রন্থ রচনায় রাজনৈতিক প্রেক্ষাপট কী ছিল? সমকালীন ইংল্যান্ডের সমাজ ও রাজনীতিতে যে নৈরাজ্য অস্থিরতা ছিল তা এই গ্রন্থের প্রেক্ষাপটে গড়ে তুলেছিল। 18 থেকে হবসের লেভিয়াথান গ্রন্থটিকে কটি ভাগে ভাগ করা যায়? 4টি, যথা মানুষ, রাষ্ট্র, খ্রিস্ট রাষ্ট্র, তমসার রাজ্য। রুশোর রাষ্ট্র দর্শনের মূল বিষয় কি? সামাজিক চুক্তি মতবাদ। তার মতে রাষ্ট্র হলো এক উন্নয়নশীল সুসভ্যকারী যবনিকা এবং শিক্ষাদায়ী শক্তি। 20 থেকে রুশোর সাধারণ শিক্ষা তত্ত্বটি কি? উত্তর, রুশোর ধারণা সামাজিক চুক্তির মধ্য দিয়ে যে মিলিত শক্তি গড়ে ওঠে তা হলো সাধারণ ইচ্ছা। এ ধরনের ইচ্ছা সমাজের প্রত্যেকের মধ্যে রয়েছে, যা সকলে মেনে চলতে বাধ্য। হিতবাদ কি? হিতবাদের মূল কথা সর্বাধিক সংখ্যক মানুষের শুভ লাভ। এর অর্থ বিভিন্ন ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব বাঁধলে রাষ্ট্রের কর্তব্য সর্বাধিক মানুষের সর্বোচ্চ পরিমাণ হিত সাধনা করা। স্যাট্রাপ কি? পারস্যের আর্কিমেনীয় প্রদেশের প্রাদেশিক শাসনকর্তার বলা হতো স্যাট্রাপ। ম্যান্ডারিন বলতে কি বোঝায়? ম্যান্ডারিন হলো সাম্রাজ্যবাদী চীনের আমলা। চীনার শাসনতন্ত্রের যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে? প্রাচীন চীনে উচ্চপদস্থ সরকারি কর্মচারী ও আমলারা সম্রাটকে এটি জনগণকে বেশি গুরুত্ব দিত, তাই চীনে আমলা ব্যবস্থার পরিবর্তে এর প্রচলন ঘটে। ইকতা কি? ইকতা কথার অর্থ ভাগ বা অংশ। ইলতুৎমিশ প্রাদেশিক শাসন ব্যবস্থা পরিচালনার জন্য ইকতা ব্যবস্থা প্রচলন করেন। কে কবে মনসবদারি প্রথা চালু করেন? উত্তর, 1977 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর। পৃথিবীতে সর্বপ্রথম দাস বাজার গড়ে উঠেছিল বিতে কিওসে। দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ক্ষুধার্ত হিংস্র পশুর সঙ্গে লড়াই করত গ্ল্যাডিয়েটররা। প্রথম দাস বিদ্রোহ হয় সিসিলিতে। গিল্ড ব্যবস্থা সর্বপ্রথম কোন দেশে গড়ে উঠেছিল? জার্মানিতে। ম্যানর ব্যবস্থার আরেক নাম ছিল সিনোরীয় ব্যবস্থা। সামন্ততান্ত্রিক ইউরোপে কৃষকদের প্রদেয় টাইথ করটি ছিল ধর্মকর। সামন্ততন্ত্রে বীর যোদ্ধাদের বলা হতো নাইট। করভি ছিল বেগার শ্রম। ম্যানরের দরিদ্র কৃষকরা ড্যাশ নামে পরিচিত ছিল ভিলেইন। প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল? খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে। হরপ্পা সভ্যতা যুগের সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয় লোথালে। সামন্ততন্ত্রে ভূমিহীন কৃষকদের বলা হতো করাট ও ব্রুফটার। বণিক ও কারিগরদের সমিতিকে বলা হয় গিল্ড। মিশরের সর্বোচ্চ শাসককে বলা হতো ফেরাও। দুজন সামন্ত প্রভুর মধ্যে তলোয়ারের যুদ্ধকে বলা হয় ডুয়েল। মিশরের অধিকাংশ কৃতদাস ছিল গৃহভৃত্য। পালিয়ে যাওয়া কৃতদাসকে বলা হতো ম্যানুমিসিও। ভারতে প্রথম নগরায়ণ ঘটেছিল। উত্তরটি তোমরা করে নেবে ঠিক করে। টাইলে ছিল কয় প্রকার কর? সামন্ত। দ্বিতীয় পিউনিক যুদ্ধে জয়লাভ করে রোম। শার্লামেনের মৃত্যু হয় 814 খ্রিস্টাব্দে। ভাস্কো দা গামা ভারতে আসেন 1498 খ্রিস্টাব্দে। কে দাসপ্রথাকে স্লেজ প্রথা বলে উল্লেখ করেছেন? কৌটিল্য দাসপ্রথাকে স্লেজ প্রথা বলে উল্লেখ করেছেন। নিম্ন সামন্ত, ঊর্ধ্বতন সামন্ত প্রভুর সংকটকালে কী কর প্রদান করতেন?
নিম্ন সামন্ত ঊর্ধ্বতন সামন্ত প্রভুর সংকটকালে স্কুটেজ নামে কর প্রদান করতেন। সার বা ভূমিদাস বলতে কাদের বোঝায় না মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় অধিকারহীন ভূমিহীন কৃষকদের সার্ফ বা ভূমিদাস বলা হতো। কমিটেটাস প্রথা কি? প্রাচীন জার্মানিতে প্রচলিত এক প্রথা অনুসারে স্বাধীন যোদ্ধারা স্বেচ্ছায় কোনো সামরিক নেতা বা সেনাপতির প্রতি আনুগত্য জানিয়ে তার স্বার্থ পূরণের বিষয়ে প্রতিশ্রুতি দান করত। এটি কমিটেটাস প্রথা নামে পরিচিত। ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজ মূলত 5টি শ্রেণীতে বিভক্ত ছিল। এগুলো হলো রাজা, ডিউক, আর্ল, ব্যারন, নাইট এবং ভ্যাসাল। ভ্যাসাল কাদের বলা হতো? মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী দরিদ্র কৃষকদের ভ্যাসাল বলা হতো। ফিক কি? ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় নিম্ন সামন্ত ঊর্ধ্বতন সামন্ত প্রভুর প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করত এবং বিনিময়ে ঊর্ধ্বতন সামন্ত প্রভু তার অধীনস্থ নিম্ন সামন্তকে জমিদান করত। এই জমিদানকে ফিক বলা হতো। হেরিয়েট বলতে কি বোঝো? সামন্ততন্ত্রে ভূমিদাসের পুত্র উত্তরাধিকার সূত্রে তার পিতার জমি লাভ করলেও প্রভুকে যে বাধ্যতামূলক কর দিতে হতো তা হেরিয়েট নামে পরিচিত। ম্যানর কাকে বলা হতো? মধ্যযুগে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ইউরোপের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করত। এই গ্রামগুলিকে ম্যানর বলা হতো। বৈদিক যুগে অনার্য ব্যবসায়ীরা কী নামে পরিচিত ছিল? বৈদিক যুগে অনার্য ব্যবসায়ীরা পনি নামে পরিচিত ছিল। ট্রবাদুর কাদের বলা হতো? মধ্যযুগে নাইটদের বীরত্ব, আদর্শ ও আত্মত্যাগের কাহিনী নিয়ে একদল চারণ কবি বিভিন্ন স্থানে গান গেয়ে বেড়াতেন। এই চারণ কবিদের দক্ষিণে ফ্রান্স ট্রবাদুর বলা হতো। অগ্রাহার প্রথা বলতে কী বোঝো? ভারতে খ্রিস্টীয় 3য় শতকের পরে পুনর্জনের উদ্দেশ্যে ব্রাহ্মণ ও ধর্ম প্রতিষ্ঠানে নিষ্কর জমিদার করার প্রথা চালু হয়। এই প্রথা অগ্রাহার বা ব্রহ্মদেয় নামে পরিচিত। ইক্তা শব্দের অর্থ কী? ইক্তা শব্দের অর্থ হল এক অংশ। নিগম কাকে বলে? কৃষির অগ্রগতির সঙ্গে সঙ্গে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে ভারতে বিভিন্ন কারিগরি শিল্পের অন্যান্য পেশার বিকাশ করতে থাকে। নিজেদের স্বার্থ সুরক্ষিত করার উদ্দেশ্যে একই পেশার শিল্পী ও কারিগরেরা তাদের নিজস্ব সংগঠন গড়ে তোলে। প্রাচীন ভারতের শিল্পী, কারিগর ও বণিকদের এই সংগঠন নিগম নামে পরিচিত। মৌর্য পরবর্তী যুগে ভারত রোম বাণিজ্যের যে কোনো একটি প্রভাব উল্লেখ করো। মৌর্য পরবর্তী যুগে ভারত রোম বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। এই বাণিজ্যের দ্বারা ভারতীয় মশলা, চাল, গম, সুগন্ধি দ্রব্য, দামি পাথর, দামি কাঠ, মুসলিম, মেসম প্রভৃতি রোমে রপ্তানি হতো। মধ্যযুগে ইউরোপে গিল্ড গড়ে ওঠার দুটি কারণ লেখ। মধ্যযুগে ইউরোপে গিল্ড গড়ে ওঠার দুটি প্রধান কারণ হল শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করা ও কারখানায় কাঁচামাল শ্রমিকদের যোগান অব্যাহত রাখা। মিনসিঙ্গার কাদের বলা হতো? মধ্যযুগে ইউরোপে একদল চারণ কবি নাইটদের বীরত্ব, আদর্শ, প্রেমের কাহিনী গ্রাম ও শহরে বিভিন্ন স্থানে গ্রহণ করে গেয়ে শোনাতেন। এই সমস্ত চারণ কবি জার্মানিতে মিনসিঙ্গা নামে পরিচিত। টাইদ কি? মধ্যযুগে খ্রিস্টান চার্চগুলি কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের কর আদায় করত। এই কর টাইদ বা ধর্মকর নামে পরিচিত। ভার্নি কাদের বলা হতো? কৃতদাসে যে সমস্ত সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত হয় তাদের ভার্নি বলা হতো। কৃতদাসদের কীরূপ শাস্তি দেওয়া হতো? লোহার শেকলে বেঁধে উত্তপ্ত লোহার ছাঁকা দেওয়া প্রভৃতি শাস্তি দেওয়া হতো। গ্ল্যাডিয়েটর কাদের বলা হতো? প্রাচীন রোমে কোনো কৃতদাসকে হিংস্র পশুর সঙ্গে লড়াই করে নাগরিকদের আনন্দ দিতে হতো। এই কৃতদাসদের গ্ল্যাডিয়েটর বলা হতো। রোমে মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের কী বলা হতো? লিবার্টার্স। কৃতদাসদের মুক্তির দুটি উপায় কি? প্রভুকে প্রচুর পরিমাণে অর্থ প্রদান করা এবং বিপদকালে প্রভুর জীবন রক্ষা করা। প্রাচীন মিশরীয় সমাজ কটি শ্রেণীতে বিভক্ত ছিল? 3টি, যথাবিহিত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন শ্রেণী। কোন কোন অঞ্চল থেকে মিশরের কৃতদাস আমদানি হয়? লিবিয়া, মিরো, কুশ। কোন গ্রিক পর্যটক বলেছেন প্রাচীন ভারতে দাস প্রথার অস্তিত্ব ছিল না? মেগাস্থেনিস তার ইন্ডিকা গ্রন্থে বলেছেন। সামন্ততন্ত্র সম্পর্কে রোমান তত্ত্ব এর প্রবক্তা কে ছিলেন? আবি দুবো। সামন্ততন্ত্র সম্পর্কে জার্মান তত্ত্ব এর প্রবক্তা কে ছিলেন? বোলাভিয়ের। কে কবে ইংল্যান্ডে সামন্ত প্রথা প্রবর্তন করেন? নরমান ডিউক লিয়ার 1066 খ্রিস্টাব্দে। মধ্যযুগে ইউরোপে কাদের নাইট বলা হতো? ইউরোপে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় উচ্চবংশের যোদ্ধাদের নিয়ে গঠিত সামরিক বাহিনীর রাজাদের নাইট বলা হতো। কাকে সামন্ততান্ত্রিক ব্যবস্থা অগ্রদূত বলা হয়? অগ্রহার ব্যবস্থাকে। মধ্যযুগে ইউরোপের কয়েকটি বাণিজ্য কেন্দ্র কী কী? ভেনিস, মিলান, পিসা, নেপলস। মূল্য বিপ্লব কি কাকে বলে? দ্বাদশ শতকের মধ্যভাগ থেকে চতুর্দশ শতকের মধ্যভাগ পর্যন্ত জিনিসপত্রের মূল্য ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং যা সাধারণভাবে মূল্য বিপ্লব নামে পরিচিত। কম্পাসের ব্যবহার বাণিজ্য ক্ষেত্রে কী সুবিধা করে? দ্বাদশ শতকে এর আবিষ্কার জলপথে বাণিজ্যের পণ্য চলাচলের সুবিধা করে দেয়। গিল্ড কী ছিল? মধ্যযুগে ইউরোপে ব্যবসায়ী ও কারিগরি শ্রেণী নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য আলাদা সংগঠন গড়ে তোলে যা গিল্ড নামে পরিচিত। ইউরোপে কখন কোথায় ছিল প্রথম গিল্ড গড়ে ওঠে? ইংল্যান্ডে একাদশ থেকে দ্বাদশ শতকে সর্বপ্রথম গিল্ড প্রতিষ্ঠিত হয়। কারিগরদের পৃথক গিল্ড সর্বপ্রথম কোথায় গড়ে ওঠে? ইতালিতে গড়ে ওঠে।
মধ্যযুগে ইংল্যান্ডে গুরুত্বপূর্ণ নগর ছিল কোনগুলি? লন্ডন, অক্সফোর্ড, কেমব্রিজ, ব্রিস্টল। মধ্যযুগে জার্মানির দুটি গুরুত্বপূর্ণ নগর কী ছিল? মিউনিখ এবং নুরেমবার্গ। মৌর্য পরবর্তী যুগে ভারত থেকে রোমের বাণিজ্যে যে কোনো একটি প্রভাব। এই বাণিজ্যের দ্বারা ভারতীয় মশলা, চাল, গম, সুগন্ধি দ্রব্য, দামি পাথর, কাঠ, মসলিন প্রভৃতি রোমে রপ্তানি করা হতো। স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল। বিতে স্পার্টান নিষাদ হল পার্বত্য অরণ্যভূমির উপজাতি। অর্থশাস্ত্রে কত প্রকার বিবাহ রীতির উল্লেখ আছে? 8 প্রকার। প্রণয়নমূলক বিবাহ নিম্নলিখিত কোন শ্রেণী বিবাহের অন্তর্ভুক্ত? গান্ধর্ব। প্রাচীন মিশরীয় রানী নেফারতিতি কি আখেনাটেনের প্রধান মহিষী ও সহশাসক ছিলেন? মিশরের নেপোলিয়ন বলা হয় তৃতীয় থুতমোসকে। নূরজাহানের প্রকৃত নাম ছিল মেহেরুন্নেসা। পতিত ক্ষত্রিয় বলা হয় বহিরাগত কয়েকটি অনার্য জাতিকে। ক্লিওপেট্রা আত্মহত্যা করেন সর্পাঘাতে। রানী দুর্গাবতী নিহত হন গন্ডোয়ানার যুদ্ধে। দ্বিজ বলা হয় ব্রাহ্মণদের। ব্রাত্য শব্দটির অর্থ হল দল। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? 1292 খ্রিস্টাব্দে। স্পার্টার শাসন কাঠামো ছিল অভিজাততান্ত্রিক। প্রাচীন ভারতে ব্রাত্য ও নিষাদ ছিল পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত। গ্রিক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কয়টি জাতির উল্লেখ করেছেন? 7টি। কৃতদাস প্রথা গ্রিক সভ্যতার মৌলিক উপাদান একথা কে বলেছেন? কৃতদাস প্রথা গ্রিক সভ্যতার মৌলিক উপাদান একথা বলেছেন ঐতিহাসিক অ্যান্ড্রুজ। কাদের কারণে দ্বিজ বলা হয়? ব্রাহ্মণদের দ্বিজ বলা হয়। একবার তারা মানুষরূপে জন্মগ্রহণ করে, দ্বিতীয়বার তারা উপবীত ধারণ করে ব্রাহ্মণরূপে পরিচিতি লাভ করেন। চতুর্থ বর্ণের নামগুলি লেখো। চতুর্থ বর্ণের নামগুলি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। সপ্তজাতি তত্ত্ব কি? গ্রিক দূত মেগাস্থিনিস ভারতের 7টি জাতির অস্তিত্বের কথা উল্লেখ করেছেন। এই তত্ত্ব সপ্তজাতি তত্ত্ব নামে পরিচিত। আর্য সমাজে পঞ্চম শ্রেণী কাদের বলা হয়? আর্য সমাজের ব্যবস্থায় চতুর্থ বর্ণের বাইরে মুচি, মেথর অন্যান্য নিম্ন পেশার মানুষকে পঞ্চম শ্রেণী বলা হয়। অগ্নিকুল তত্ত্ব কে প্রচার করেন? কবি চাঁদ বরদাই পৃথ্বীরাজ রাসু গ্রন্থে অগ্নিকুল তত্ত্ব প্রচার করেন। ব্রহ্মবাদিনী কাদের বলা হয়? পরবর্তী বৈদিক যুগে যে সমস্ত নারী আজীবন অবিবাহিতা থেকে বিদ্যা চর্চা করতে ব্রহ্মবাদিনী বলা হয়। কোন সময়কে ভারতের রাজপুত যুগ বলা হয়? 712 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে রাজপুত যুগ বলা হয়। সদ্যদাহা কাদের বলা হয়? পরবর্তী বৈদিক যুগে যে সমস্ত নারী বিবাহের পূর্ব পর্যন্ত বিদ্যা চর্চা করত তাদের সদ্যদাহা বলা হয়। ধন কি? প্রাচীন ভারতীয় নারীদের কিছু সম্পত্তি রাখার অধিকার ছিল। এই সম্পত্তিকে স্ত্রী ধন বলা হয়। গান্ধর্ব বিবাহ কি? অভিভাবকদের বিনা অনুমতিতে পাত্রপাত্রী স্বেচ্ছা বিবাহ করলে এই বিবাহ প্রথাকে গান্ধর্ব বিবাহ বলে। প্রথম মহিলা ফেরাও এর নাম কি? হ্যাটশেপসুট প্রথম মহিলা ফেরাও ছিলেন। মেটিক কাদের বলা হয়? প্রাচীন গ্রিসের এথেন্সে বসবাসকারী বিদেশিদের মেটিক বলা হয়। রানী দুর্গাবতী কোন রাজ্যের রানী ছিলেন? রানী দুর্গাবতী গন্ডোয়ানা রাজ্যের রানী ছিলেন। নেফারতিতি কে ছিলেন? ফেরাও আখেনাটেনের পত্নী ও মিশরের মহিলা ফেরাও ছিলেন নেফারতিতি। মিশরের টলেমি বংশের শেষ শাসক কে ছিলেন? সপ্তম ক্লিওপেট্রা ছিলেন টলেমি বংশের শেষ শাসক। থিটিস কাদের বলা হয়? প্রাচীন এথেন্সের কৃতদাসদের বলা হয় থিটিস। স্পার্টার স্বাধীন নাগরিকরা কী নামে পরিচিত? স্প্যাটিয়েট নামে পরিচিত ছিল। মেটিক কাদের বলা হতো? গ্রিক পলিশ বা নগর রাষ্ট্রে বসবাসকারী বিদেশিদের বলা হতো মেট্রিক। গ্রিসের মধ্যে সর্বপ্রথম কোথায় দাস বাজার গড়ে ওঠে ছিল? না কিওস নামক স্থানে। তাহলে ছাত্রছাত্রী তোমরা যারা একাদশ শ্রেণীতে ফাইনাল পরীক্ষা 2022 সালে দেবে তাদের আমি ইতিহাসের এসএকিউ ও এমসিকিউ প্রশ্নের উত্তর সহ প্রশ্ন উত্তর বললাম এবং এসএ টাইপের প্রশ্নগুলোর সাজেশন হিসেবে দিয়েছি। তোমরা অবশ্যই এসএ টাইপের প্রশ্নগুলো করে রাখবে। যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলো বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের শেয়ার করো যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।